রাকেশের কাছে আসবো। রাকেশ, পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দেখেছিল সংখ্যালঘু মানুষ, আমরা বলে দাগিয়ে দিই, ব্র্যাকেটে ফেলে দিই, কাজী মাসুম আক্তাররা মাদ্রাসে বন্দে মাতরম গাইতে গিয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন। আজকের দিনটা কেন ঐতিহাসিক, কেন মনে রাখার মতো? কোন লড়াই লড়তে হয়েছে আপনাদের, যারা দিনের পর দিন ধরে যখনই সুযোগ পেয়েছেন তখনই বলেছেন যে বন্দে মাতরম পূর্ণ সঙ্গীত কেন গাইব না? এখানেও বলেছেন, আমার শোতে বলেছেন। আজকের দিনটায় কি মনে হচ্ছে রাকেশ? বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখলেন, কিন্তু এই যে বন্দে মাতরম, এটা বিপিনচন্দ্র পাল সেই সম্পর্কে বলছেন এটা একটা মন্ত্র। এই মন্ত্র ভক্তি ভরিয়া জপ করিলে মায়ের স্বরূপ চিত্তে উদ্ভাসিত হইয়া উঠে। বিপিনচন্দ্র পালের একদম ভার্বাটিম কোট অ্যান্ড কোট আমি বলছি। এই যে শব্দ দুটি বা এই যে গানটি মন্ত্রের স্বরূপ পেল একটা ব্রিটিশ সরকারের একটা কুখ্যাত সিদ্ধান্তকে কেন্দ্র করে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। ঠিক 1905 সালে যখন বঙ্গভঙ্গের আইন আসলো, সেই সময় আজকে আমরা বলছি পূর্ববঙ্গের মানুষ বা পূর্ববঙ্গ থেকে আমরা চলে এসেছি, সেখানে বন্দে মাতরম গাওয়া যায় না। ব্যাপার হচ্ছে সেই সময় কলকাতায় যখন আন্দোলন চলছে, সেই সময় কলকাতার সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এই বন্দে মাতরম মন্ত্রকে কেন্দ্র করে ঢাকা, বরিশাল, ময়মনসিংহে বন্দে মাতরম দল গঠিত হয়েছে এবং সেখানে একের পর এক সেখানকার ম্যাজিস্ট্রেটরা সার্কুলার জারি করেছেন। কার্লাইল সার্কুলার, ফুলার সার্কুলার, ক্লার্ক সার্কুলার, এরকম অন্তত 10টা সার্কুলার জারি হয়েছে, যেখানে বলা হয়েছে বন্দে মাতরম শব্দ দুটি উচ্চারণ করা যাবে না, বন্দে মাতরম গান গাওয়া যাবে না। কারা করেছে? ব্রিটিশ সরকার করেছে। আর যারা আমাদেরকে যারা আমরা তথাকথিত হিন্দুত্ববাদী, যারা আমরা সাভারকারকে সামনে আনতে চাই, তাদেরকে বারবার বলে এসছে ব্রিটিশদের আমরা নাকি পদলেহন করেছি। সেই ব্রিটিশ সরকারের যে সিদ্ধান্ত বন্দে মাতরম গাওয়া যাবে না, সেটাকেই ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পর্যন্ত এই সার্কুলারগুলিকে, এই ব্রিটিশ সরকারের এই আইনগুলিকে তারা বলবৎ করে রেখেছে। অথচ সাভারকার তিনি কখনো চাননি যে বন্দে মাতরম যে দুটো স্তবকে আটকে যাক, চেয়েছিলেন তিনি? কখনো চাননি। তাহলে তিনি তো ব্রিটিশের কথা মতো তার গানকে এডিট করতে চাননি, কাটছাট করতে চাননি। তাহলে কোন রহস্যে সাভারকারের ইচ্ছেটা সেটা পর্যন্ত ব্রিটিশ সরকার তাহলে দিল না? তাহলে এখানে তো পরিষ্কার হয়ে যায় যে কে কার পক্ষে ছিল। আজকে এত বছর বাদে ইতিহাসের পাতা উল্টালে মানুষ বুঝতে পারে ন্যারেটিভের দিন শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা বলছি যে যারা নাকি সংখ্যালঘু তারা এটা গাইতে চান না। আশফাক উল্লাহ খাঁ কে ছিলেন, যিনি রামপ্রসাদ বিসমিলের সঙ্গে একসঙ্গে ফাঁসির মঞ্চে গিয়েছেন? তিনি বন্দে মাতরম বলেননি? ঠিক। তিনি সংখ্যালঘু ছিলেন না ধর্মে? কেন এই ন্যারেটিভটা ছড়ানো হবে যে সংখ্যালঘুরা গাইতে পারবে না, তারা গাইতে চান না? তাদের সংখ্যালঘুদের মুখপাত্র হয়ে এই সমস্ত রাজনৈতিক নেতারা কেন সামনে এসে বলছেন যে এটা তারা গাইতে চান না? কাজী মাসুম আক্তার সাহেব, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার সাহেব, তিনি সংখ্যালঘুদের প্রতিনিধি নন। পরিষ্কার কথা হচ্ছে, এই যে ভারতবর্ষকে বিভাজিত করার যে চক্রান্ত ব্রিটিশরা করেছিল এবং তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দেশ বিরোধী শক্তি, যাদেরকে আমরা এক কথায় টুকরে টুকরে গ্যাং বলি, যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, যাদের একজন বিখ্যাত নেতা গঙ্গাধর অধিকারী 1946 সালে গঙ্গাধর চার্টার বের করেছিলেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বড় নেতা ছিলেন, যে ভারতবর্ষ বলে কোনো দেশ নেই, এটা 26টা সভরিন আলাদা আলাদা রাষ্ট্রের একটা অ্যামালগামেশন মাত্র। সেই লোকগুলি বন্দে মাতরমের বিরোধিতা করে। সেই সময়তে টুকরে টুকরে গ্যাং হয়তো ছিলেন, অনেকেই ভাববেন যে তখন কোথায়, কেউ তখনও কোনো না কোনো গ্রুপ দল ছিল সেই সময়তেও তাদের শুধুমাত্র মুখোশ বা মুখ পরিবর্তন হয়েছে। এমন কথা কি কেউ বলেনি পাকিস্তান দিতে হবে তবে ভারত স্বাধীন হবে? এই কথা কি কেউ বলেনি? বাংলা ভাগ করে দেওয়ার কথা কি কেউ বলেনি? পুরো বাংলাকে টেনে নিয়ে চলে যাওয়ার কথা পূর্ব পাকিস্তানে কেউ বলেনি? তারাও তখনও ছিল, তারা এখনও আছে, যারা বরাবর দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, দেশের অখণ্ডতাকে অস্বীকার করেছে, দেশকে ভাঙার কথা বলেছে, বন্দে মাতরমের বিরোধিতা করেছে। তারা তখনও ছিল, তারা এখনও আছে, শুধুমাত্র মুখোশগুলো চেঞ্জ হয়ে
হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।